আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের জন্য, যিনি আমাদের সব কিছু সৃষ্টি করেছেন। আজ 27 আষাঢ় 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে হায়াত মাহমুদের সাহিত্যের রূপ ও রীতি। তো এই প্রবন্ধটির আজকে প্রথম পর্ব উপস্থাপন করব। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে উপস্থাপন করব শুধু কবিতা। লিখে রেখেছি কবিতা, এখানে বিভিন্ন ভাগ আছে, কবিতা, গল্প, নাটক, উপন্যাস। এই জন্য আজকে কবিতা উপস্থাপন করব। তো হায়াত মাহমুদ এখানে প্রাবন্ধিক, আর তিনি আমাদের বাংলা সাহিত্যে বাংলাদেশে প্রাবন্ধিক হিসেবে খ্যাত, গবেষক হিসেবে খ্যাত। তার একটি বিশেষ বই আছে, বাংলা লেখার নিয়ম কানুন। অনেক ভালো আর কি, বাংলা লেখার নিয়ম কানুন জানা যায় ওটা পড়লে। এটা আমরাও পড়ে থাকি, অনার্স লেভেলে যারা পড়ে বাংলায় তাদের খুবই দরকার ওই বইটা। এছাড়াও কাজী নজরুল ইসলাম, তার কিশোর জীবনী, বিভিন্ন গবেষণামূলক বই আছে। সর্বশেষ একটা বই আছে তার, বিদ্রোহী রণক্লান্ত। ঠিক আছে, বিদ্রোহী রণক্লান্ত। তাহলে আর এই সাহিত্যের উপরীতে এটি একটি প্রবন্ধ, গবেষণামূলক অবশ্যই। তিনি জন্মগ্রহণ করেন 1939 সালে। এই 1939 সালে বাংলা সাহিত্যে অন্য কোনো লেখক জন্মগ্রহণ করেছেন কিনা সেটা আমি আমার জানা নেই। আর জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে। এটা মনে রাখা দরকার, মৌরা গ্রামে। আর তিনি এখনো জীবিত আছেন। পিএইচডি অর্জন করেন তিনি যাদবপুর, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তো পর্ব 1, তো পাঠে চলে যাচ্ছি। সাহিত্য বিশাল পরিধি একটি বিষয়। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। পরিধি বলতে বোঝায় বৃত্তের বেষ্টন রেখা, সাহিত্য তাহলে অনেক বড়, চতুর্দিকের সীমারেখা। ঠিক আছে, আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য কিংবা গল্প, কবিতা, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সাহিত্য বলতে বোঝায় গল্প, ছোট গল্প যেটা, গদ্য যে কোনো গল্প জাতীয় যা কিছু, পদ্য, কবিতা, উপন্যাস, নাটক, বিভিন্ন মিলিয়ে নাম হলো সাহিত্য। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি। এই সব মিলিয়েই সাহিত্য। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। পর্যবেক্ষণ পরিযোগ অবেক্ষণ, মনোযোগের সঙ্গে লক্ষ্য করা, পর্যবেক্ষণ বলতে বোঝায়। কবিতা ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। মহাকাব্য আমরা জানি, একটা নাম বলি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, নবীনচন্দ্র সেন 3টা লিখছেন, কুরুক্ষেত্র, রৈবতাক, প্রভাস। তারপরে আছে আমাদের কাজেমাল কোরাইশি, কায়কোবাদ, তিনি লিখছেন মহাশ্মশান। এগুলি মহাকাব্য। কিন্তু মহাকাব্য কাকে বলে সেটা লেখক নিজেই বলছেন এখানে। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। এর আগে মহাকাব্য অনেকেই লিখেছেন, কিন্তু সার্থক মহাকাব্য হয়নি। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত সার্থক মহাকাব্য প্রথম রচনা করেন। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ, আর অন্যটি মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ এই ভারতবর্ষে এমন কিছু নেই যা মহাভারতে লেখা হয়নি। এইগুলিকে বলে হলো জাত মহাকাব্য। এই যে রামায়ণ, মহাভারত, এই আর হোমারের ইলিয়ড, ওডিসি, এই যে কাব্য মহাকাব্য, এগুলিকে বলে জাত মহাকাব্য। আর মাইকেল মধুসূদন দত্তেরটা হলো সাহিত্যিক মহাকাব্য।
এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, অনেক বড়। রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হলো রামায়ণের কাহিনী, পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। রাম আর রাবণ। এখন রাম হলো এখানে নায়ক, ভগবান প্রভু, তাকে উপলক্ষ করে এই গ্রন্থের নামকরণ রামায়ণ। আর এখানে রাবণ হলো আমরা মানে কি বলবো, অসুরের মতন। অর্থাৎ এক কথা, মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এখানে গদ্য পদ্য যখন আসলো, কবিতা তো ছন্দের কথা বলা হবে। ছন্দ প্রথমত হলো দুই প্রকার, একটা হলো গদ্য ছন্দ, একটা হলো পদ্য ছন্দ। এই পদ্য ছন্দ আবার তিন প্রকারের: মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হয়, সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্রবিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি, এটি হলো আদি নিদর্শন। বৈষ্ণব কবিতা বলি কি, শব্দার্থের সময় দেখাই দেব। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয়, তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। ভক্তিমূলক যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্ত রচনা; স্বদেশপ্রীতিমূলক যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান; প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা; শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। প্রথম জন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয় জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দৃপ্ত ভাবের দেখা মেলে, তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি, এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। অর্থাৎ কাজী নজরুল ইসলাম আর জসিমউদ্দিন দুই ধারার কবি, দুইজন। তাদের মতো বাংলা কাব্যে পূর্বে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে আশা করছি হয়তো আসবে না। এই জন্যেই বাংলা সাহিত্যে তাদের আসন স্থায়ী। তো এই হলো কবিতা পর্বটা, এই বাংলা সাহিত্যের উপরীতি প্রবন্ধটির প্রথম পর্ব। এখন শব্দার্থগুলো একটু খেয়াল করি। চতুর্দিকের সীমারেখা, পরিধি বলতে বোঝায় চতুর্দিকের সীমারেখা। স্বতন্ত্র, এটা ভাঙাইলে হবে স যোগ তন্ত্র, স্বতন্ত্র। স্বতন্ত্র হলো স্বাধীন, নিজ ইচ্ছাধীন, স্বাধীন। বিশ্লেষণ অর্থ বিভিন্ন অংশ বা উপাদান ছিন্ন করে পর্যালোচনা, অর্থাৎ পৃথকীকরণ। বাংলায় বলা হয় বিশদ আলোচনা। আচ্ছা, পৃথকীকরণ এটা হলো সংস্কৃতে বলা হয় পৃথকীকরণ, আর বাংলায় বলা হয় বিশদ আলোচনা। হৃদয়ঙ্গম বলতে বোঝায় বোধগম্য। আর মহাকাব্য ঐতিহাসিক কাহিনী সংবলিত বৃহৎ কাব্য। ইংরেজিতে বলবো আমরা ইপিক, ইপিক, মহাকাব্য। আর স্বর্গ থাকে 8টি, সচরাচর এতে স্বর্গ থাকে 8টি, তবে মাইকেল মধুসূদন দত্তেরটায় 9টি স্বর্গ।
পরি যোগ অবক্ষণ, অবেক্ষণ এলো পর্যবেক্ষণ, শব্দের গঠন পরিযোগ অবেক্ষণ। ওকে, মনোযোগের সঙ্গে লক্ষ্য করা, সোজা কথা মনোযোগ দেওয়া, মনোযোগের সঙ্গে লক্ষ্য করা, মনোযোগ দেওয়া একই। ছন্দবদ্ধ, ছন্দযোগ বদ্ধ, শব্দটা গঠন হবে ছন্দযোগ বদ্ধ, এই হলো ছন্দবদ্ধ শব্দের গঠন। পদ্য রীতিতে রচিত, পদ্য রীতিতে রচিত। ওকে, এরপর আছে পদ্য। পদ্য বলতে বোঝায় আসলে ভার্স, VARS, ভার্স বলতে যা বোঝায় তাই পদ্য। পদ যোগ জ ফলা, এভাবে গঠিত শব্দটা পদ যোগ জ ফলা, পদ্য। আর পদ্য শব্দ অক্ষরের ধ্বনিবিন্যাসের সামঞ্জস্য, অর্থাৎ মিল, যে যা কিছুতেই ডান দিকে মিল থাকবে ওইটাই কবিতা, ওইটাই পদ্য। আর গীতি কবিতা, গীতি কবিতা হলো লিরিক, LYRIC, লিরিক, লিরিক হলো গীতি কবিতা। গীতি ছন্দে রচিত কবিতা, গীতি ছন্দে রচিত কবিতা। রামায়ণ, ওটা লিখলাম না। দশরথের পুত্র রামচন্দ্রের জীবন কাহিনী অবলম্বনে বাল্মীকি রচিত সংস্কৃত মহাকাব্য, এটা হলো রামায়ণ। 7 অধ্যায়ে বিভক্ত, এই রামায়ণটা 7 অধ্যায়ে বিভক্ত, লিখেছেন বাল্মীকি। আর এটা হলো দশরথের পুত্র রামচন্দ্রের জীবন কাহিনী অবলম্বনে রচিত। মহাভারত, এটা হলো রচনা করেন বেদব্যাস। রামায়ণ এটা মহাকাব্য, বলছি মহাকাব্য। আর মহাভারত, মহাভারত রচনা করেন হলো মহাভারত বেদব্যাস রচিত কুরু পাণ্ডবের যুদ্ধ বিষয়ক মহাকাব্য হলো, এটা সংস্কৃত ভাষায় কুরু মানে কৌরব, ব্যাস বেদ বা কবীন্দ্র পরমেশ্বর, এর আসল নাম হলো কবীন্দ্র পরমেশ্বর বা বেদব্যাস। ব্যাস বেদ, বেদ বেশ নয়, বেদ ব্যাস, ব্যাস বেদ বা কবীন্দ্র পরমেশ্বর। আর পত্নী, পত্নী হলো পতি যোগ ইন, পতি যোগ ইন, পত্নী। ঠিক আছে, পত্নী এই শব্দের গঠন। পত্নী বলতে বোঝায় আসলে স্ত্রী, ভার্যা, জায়া। অনুগামী, সহযাত্রা, সহযাত্রা। দ্বীপ, দ্বি যোগ অপ, দ্বি যোগ অপ, অপ বলতে বোঝায় যেখানে গমন করা যায় না, দ্বীপ। আর দ্বীপ বলতে বোঝায় চারদিকে জল বেষ্টিত স্থলভাগ, জল বেষ্টিত স্থলভাগ, জল বেষ্টিত স্থলভাগ। তারপরে আছে রাবণ। রাবণ হলো দশানন, দশাননকে রাবণের অপর নাম দশানন। দশানন বলতে বোঝায় যার 10টা মুখ আছে, রাবণ। রামায়ণে বর্ণিত লঙ্কার রাজা। শূর্পণখা রাবণের বোন, রামায়ণে কুলোর মতো যার নখ। শূর্পণখা বলতে বোঝায় কুলোর মতো যার নখ, কুলোর মতো যার নখ, তার নাম হলো শূর্পণখা। এখন শূর্পণখা যে কেউ হতে পারে, তবে কুলোর মতো নখ যার। আর এটা রামায়ণে রাবণের বোন। হরণ অর্থ হলো চুরি। এরপর রথ, রথ হলো চাকাযুক্ত যান, জগন্নাথের যান। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়ায় যে রথযাত্রা হয়, সেই রথটাই আসলে এই রথের কথা উল্লেখ করা হয়েছে। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়ায় অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। আর রথ বলতে বোঝায় চাকাযুক্ত যান, জগন্নাথের যান, চাকাযুক্ত যান বা বাহন। ঔপন্যাসিক, উপন্যাস রচয়িতা, এটা দরকার নাই, উপন্যাস রচয়িতাকে ঔপন্যাসিক বলা হয়। পরিস্ফুটন মানে হলো বিকশিত, বিকশিত। ঠিক আছে, আর কয়েকটা শব্দার্থ আছে, একটু খেয়াল করি, এগুলি মুছে ফেলি। আছে গীতিকাব্য মানে গীতি কবিতার বই। অনুভূতি, অনুভূতি মানে হলো চেতনা, অনুভূতি অর্থ হলো চেতনা।
অনুভূতি চেতনা। দীর্ঘকায় মানে হলো লম্বা ও সুঠাম দেহ। অভিব্যক্তি মানে প্রকাশ, অভিব্যক্তি প্রকাশ, অভিব্যক্তি মানে হলো প্রকাশ, বিকাশ। বৈষ্ণব, বলছিলাম যে শব্দার্থ সময় বলে দেব। বৈষ্ণব হলো শ্রী চৈতন্যের অনুগামী ব্যক্তি, বিষ্ণু যোগ অ। বৈষ্ণব শ্রী চৈতন্য, ওই তাকে নিয়ে যে পদ রচনা করা হয়েছে সেইগুলি হলো বৈষ্ণব পদাবলী। বিষ্ণু যোগ অ এভাবে গঠিত। শ্রী চৈতন্যের যারা ভক্ত তারা তাকে নিয়ে গান রচনা করেছেন, ওটা হলো ও বৈষ্ণব পদাবলী হিসেবে আমাদের বাংলা সাহিত্যে নামকরণ হয়েছে। তারপরে আছে হলো দর্শনাশ্রয়ী, দৃশ্যযোগন দর্শন, ফিলোসফি, জ্ঞান ও যুক্তির ওপর প্রতিষ্ঠিত চিন্তা বিষয়ক যে জ্ঞান, ওইটা হলো দর্শনাশ্রয়ী। আর ধারা অর্থ হলো নিয়ম। তো আজকে এই পর্যন্ত। ধারা অর্থ নিয়ম, এখানে আসলে সাহিত্যের বিভিন্ন দিক সুস্পষ্টভাবে লেখক তুলে ধরেছেন, আর এটা থেকে অনেক কিছুই জানা যায়। এজন্য পাঠটা একটু হার্ড মনে হলেও এটা মন দিয়ে পড়াশোনা করা উচিত, তাহলে অনেক কিছু জানা যাবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্বটি নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আষাঢ়ের এই উষ্ণ দিনে শেষ করছি। আল্লাহ হাফেজ।